হ্যালো মাই ডিয়ার অল লিটল ফিজিসিস্ট, আই হোপ সে তোমরা প্রত্যেকেই নিজস্ব পরিবারের সাথে সুস্থ, স্বাভাবিক, সুরক্ষিত অবস্থায় আছো। তো আরও একটা নতুন ইন্টারেস্টিং ক্লাসের সাথে আজ ইলেকট্রিক পোটেনশিয়ালের ফার্স্ট ক্লাস। আর এই ক্লাসে আমরা ডিসকাস করব পোটেনশিয়াল এনার্জি এবং ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি নিয়ে। তো জেনারেলি ক্লাসটা কিন্তু এ টু জেড লেভেলের, অর্থাৎ একদম বেসিক থেকে স্টার্ট করব আর একদম টপ লেভেল পর্যন্ত যত কনসেপ্ট আছে সব ক্লিয়ার করব। জেনারেলি আমি দেখেছি যে অনেক স্টুডেন্টের ইলেকট্রিক পোটেনশিয়াল বা পোটেনশিয়াল নিয়ে অনেক কনফিউশন থাকে, কারণ কখনো নেগেটিভ টার্ম বসে যায়, কখনো পজিটিভ টার্ম বসে যায়। কেন বসে নেগেটিভ টার্ম, কেন বসে পজিটিভ টার্ম, সেটা অনেকে ঠিকঠাকভাবে রিয়েলাইজ তো করেই ফেলে, বাট অনেকেই রিয়েলাইজ করতে পারে না। তার জন্য একটা কনফিউশন তৈরি হয়। জেনারেলি আমিও দেখেছি যে অনেক বইতে লেখার প্যাটার্নটাও মনে হয় একটু কনফিউশনাল। ভুল তো একদমই না, কনফিউশনাল। কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সেম জিনিসই নেগেটিভ ধরছে, কিছু কিছু ক্ষেত্রে সেম জিনিসই পজিটিভ ধরছে, কিছু চেঞ্জ করে দেয়। তো সেই চেঞ্জটা অনেকে রিয়েলাইজ করতে পারে না যে অ্যাকচুয়ালি কি চেঞ্জ করেছে। তো সেই জিনিসগুলো নিয়ে যাতে কনফিউশন না থাকে এবং যত সহজ ভাষায় জিনিসটাকে শেখা যায়, আজকে আমি চেষ্টা করব ততটাই সহজভাবে বলার। ওকে, কিন্তু কিন্তু তার আগে এই ক্লাসের স্টার্টিংয়ে আমি বেশ কিছু পয়েন্টস লেখাবো। পয়েন্টসগুলো কিন্তু প্রথমেই তোমরা খাতায় নোট ডাউন করবে এবং ওই পয়েন্টের বেস করে, অর্থাৎ ওই পয়েন্টের ওপর যত কনসেপ্ট আছে এবং যত এক্সাম্পলসের মাধ্যমে পয়েন্টটাকে সহজ করে বোঝা যায়, সেই সব কিছু নিয়ে ডিটেলসে কথা বলবো। ওকে, তাহলে প্রথমে তোমরা কি করবে, পয়েন্টসগুলোকে নোট করে নেবে, আর আমি ওই পয়েন্টস ধরে ধরে একটার পর একটা অ্যানালিসিস করব উইথ এক্সাম্পলস, যাতে জিনিসগুলো সব সহজ লাগে। তো ক্লাস করার জন্য যে তিনটে বেসিক জিনিস লাগে, নাম্বার 1 পেন, নাম্বার 2 পেপার, অ্যান্ড নাম্বার 3 ইউর বিউটিফুল হার্ট। তো তোমরা এই তিনটে জিনিস নিয়ে রেডি হয়ে গিয়েছো তো? তাহলে প্রথম পয়েন্টগুলো নোট করা শুরু করো। প্রিন্সিপাল of conservation of mechanical energy. Mechanical energy of a system remains constant if all internal forces are conservative and external forces do not work. যদি আমরা এটাকে ইকুয়েশনে লিখি, দেন কাইনেটিক এনার্জি অর্থাৎ ইনিশিয়াল কাইনেটিক এনার্জি প্লাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি যে কোনো পজিশন থেকে আমরা 1 দিয়ে অ্যাসাম্পশন নিচ্ছি, ইজ ইকুয়াল টু ফাইনাল কাইনেটিক এনার্জি প্লাস ফাইনাল পোটেনশিয়াল এনার্জি। অর্থাৎ এদের যে টোটাল মানটা, এদের টোটাল মানে সমান হয়, তবেই তো সংরক্ষিত থাকে, তবেই তো কনজারভেটিভ থাকে। ওকে, আচ্ছা, এই পয়েন্টটা প্রথমে নোট করে নাও। সেকেন্ড, এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে কি গিয়ে দাঁড়ায়, u1 মাইনাস u2 ইজ ইকুয়াল টু k2 মাইনাস k1। ওকে, এই পর্যন্ত ফরমেশন রেডি করে রাখো। সেকেন্ড পয়েন্ট, ফ্রম ওয়ার্ক energy theorem we get work done by external force plus work done by non-conservative force plus work done
by conservative force is equal to change in kinetic energy, অর্থাৎ কাইনেটিক এনার্জির পরিবর্তনের সমান। সো ke2 minus ke1. ke means kinetic energy 2 means final minus kinetic energy initial. ওকে, সেকেন্ড পয়েন্ট এটা নোট হবে। এবার আমরা কনজারভেটিভ ফোর্সের ডেফিনেশন দেখব। So conservative force, if work done by a force do not depend force depends only the initial and final state and not depend on the path taken. It's called conservative force. Okay, like gravitational force, electric force, etc. ওকে, তো একটু ঝটপট নোট করে নাও, কারণ এইগুলো নিয়েই কিন্তু আমরা আজকের এই ক্লাসে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রথম স্টেটটাকে মুছে দিচ্ছি। নাও electric potential energy change in potential energy as negative work done by electric force. Okay, so U(r2) minus U(r1) is equal to, so U final minus U initial is equal to negative work done by electric force. Remember, negative work done by electrical force or electric force. Okay, so point কটা ঝটঝট নোট করে নাও। হয়ে গেছে নোট? ওকে, মুছে দিন। ভেরি গুড। তো আমরা ফার্স্ট পয়েন্টে যেটা দেখলাম,
সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। তো আমরা ন্যাচারালি কনজারভেশন বা সংরক্ষণের একটু ডেফিনেশন বুঝবো এক্সাম্পলের সাথে। সাপোজ মনে করো জঙ্গলে একটা বাঘ আছে, সেই বাঘটাকে তুমি জঙ্গল থেকে নিয়ে এসে চিড়িয়াখানায় রাখলে। এই শহরে বা যে অঞ্চলের মধ্যে এই ঘটনাটা ঘটলো, অর্থাৎ জঙ্গল প্লাস চিড়িয়াখানা, নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যেই আছে, সেটা তোমার রাজ্যে হতে পারে, সেটা তোমার দেশে হতে পারে। তো এর দরুন বাঘের সংখ্যা কি চেঞ্জ হয়ে গেল, ওখানে একটা বাঘ ছিল, এখন এখানে আছে, তো বাঘ তো একটাই আছে, তাহলে বাঘ সংরক্ষিতই আছে। এবং ইভেন আমরা বলেও থাকি যে ওখান থেকে বাঘকে সংরক্ষণ করা হচ্ছে, কিছু প্রজাতির সংরক্ষণ নেওয়া হয় এইভাবে। তো ন্যাচারালি আমরা বুঝলাম যে ওখানে ছিল, এখানে নিয়ে আসা হয়েছে, কিন্তু সেটা বিলুপ্ত হয়ে যায়নি বা শেষ হয়ে যায়নি, তাহলে সেক্ষেত্রে এটা সংরক্ষিত অবস্থাতেই আছে। তো আশা করছি বোঝা যাচ্ছে সংরক্ষণের এক্সাক্ট ডেফিনেশনটা কিছুটা হলে। তো ন্যাচারালি সংরক্ষণ মানে কি, যেটা শেষ হয়ে যাবে না, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন হতে পারে কিন্তু শেষ হয়ে যাবে না, সেটাকেই আমরা বলবো সংরক্ষণ। সেকেন্ড আরো একটা আমরা এক্সাম্পল নিচ্ছি। সাপোজ মনে করো তোমার কাছে দুটো গ্লাস আছে, একটা গ্লাসে জল ভর্তি অবস্থায় আছে, দ্বিতীয় গ্লাসটা পুরো ফাঁকা। ওকে, এই সিচুয়েশনটাকে আমি এখানে এর যে ভলিউম আছে সেটা V1 দিচ্ছি, আর এর ভেতরে যেহেতু কিছু নেই তাহলে আমরা V2 ভলিউম রাখছি, ঠিক কথা, V2 দেব। আচ্ছা, আমরা এখানে V না দিয়ে X দিয়ে দিই। ওকে, তো এর ভলিউম আছে এখন V1, এর ভলিউম আছে X, এক্সটা কিন্তু 0, যেহেতু ভলিউম কিছু নেই, অর্থাৎ জল কিছু নেই, আয়তন কি করে থাকবে জল যদি না থাকে। এখন একটা জিনিস মনে রাখবে, গ্লাসের অবশ্যই আয়তন আছে, আমি কিন্তু সেটা বলছি না, জলের আয়তনের কথা বলছি। জল যেহেতু নেই তাহলে কোনো আয়তনে জল নেই। ওকে, এখন মনে করো আমি এই গ্লাসটাকে আস্তে আস্তে এই গ্লাসের ওপরে উবুর করছি, তাহলে এই গ্লাসের কিছু জল ওই গ্লাসে যাবে। দ্বিতীয় একটা স্টেট নিচ্ছি, তাহলে এতটা জল এখান থেকে কমে গেল, তাহলে এর এতটা জল বাড়বে। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এখানে কিছুটা জল কমেছে, কমার পরে আমি এর অন্তিম অবস্থানকে বলছি V2, অর্থাৎ এখন যে পরিমাণ জল আছে সেটা V2, আর এটা আমি বলছি X2। প্রাথমিকে আমরা ধরে নিলাম X1 ছিল। দুটো ক্ষেত্রেই জল কি পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ জল বেড়েছে না কমেছে। দেখো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমি যদি এই দুটোটা মিলিয়ে, অর্থাৎ দুটো গ্লাস মিলিয়ে একটা সিস্টেম ভাবি, তাহলে এই সিস্টেমে যা জল ছিল একটা গ্লাস থেকে দ্বিতীয় গ্লাসে ট্রান্সফার হয়েছে, অর্থাৎ একটা জায়গা থেকে দ্বিতীয় জায়গায় সংরক্ষণ হয়েছে, কিন্তু টোটাল যা জল ছিল কমে যায়নি। কি কমে গেছে না কমে যায়নি বলো? আরে বলো বলো তুমি মুখে। তাহলে কি কমে গেছে কি না কমে যায়নি? তাহলে একদমই কমে যায়নি। তাহলে দেখা যাচ্ছে যে ফার্স্ট কন্ডিশনে, অর্থাৎ V1 প্লাস X1 যা জল ছিল, V2 প্লাস X2 সেই একই পরিমাণ জল, কারণ এখানে যতটা কমেছে এখানে তো ততটাই বেড়েছে। সো V2 বর্তমানে এই জলটা প্লাস X2 যে পরিমাণ জল প্রাথমিকে V1 অর্থাৎ পুরোটা ছিল আর ওখানে ছিল 0, সেই একই পরিমাণ জল। তাহলে জল সংরক্ষিত অবস্থায় আছে, আমরা বলতে পারি জলের যে আয়তন বা জলের যে পরিমাণ সেটা সংরক্ষিত অবস্থায় আছে। তাহলে এই সিস্টেমে সংরক্ষণের অরিজিনাল মিনিংটা তো আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট পয়েন্টে যাব। সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি আমরা কোনটাকে বলবো? এনার্জি কাকে বলে? একদম বেসিক ডেফিনেশন, তার ভেতরেই সবকিছু আছে। এনার্জি কাকে বলে? শক্তি কাকে বলে? কার্য করার সামর্থ্যকেই শক্তি বলে। সো এবিলিটি অফ ওয়ার্ক ইজ কল্ড এনার্জি। যদি কারোর ভেতরে কোনো ওয়ার্ক করার ক্ষমতা থাকে, ওয়ার্ক করতে গেলে কি লাগে? ফোর্স লাগে। ফোর্সের থ্রুতে ডিসপ্লেসমেন্ট ঘটালে কিছু ওয়ার্ক তুমি ডান করেছো, তাহলে ওয়ার্ক করতে গেলে জেনারেলি ফোর্স লাগে, আর ওয়ার্ক যে করতে পারে তার আছে এনার্জি। তো আমি ন্যাচারালি অনেক কিছুই করতে পারি। এই রুমালটাকে ওপরে তুলছি, আমি নিজে এগিয়ে যাচ্ছি, আমি হাত দিয়ে ফ্যানটাকে ঘুরিয়ে দিতে পারছি, তাহলে আমি অনেক কিছুই করতে পারি, তাহলে আমি কাজ করতে পারি, তাহলে আমার মধ্যে কি আছে? এনার্জি আছে। এটুকু ক্লিয়ার হয়েছে? সো মেকানিক্যাল এনার্জি আমরা কোনটাকে বলবো? যদি কোনো কিছু গতি, অবস্থান, আকৃতি এর জন্য কাজ করার সামর্থ্য লাভ করে। ক্লিয়ার হলো না?
গতি মানে কি? মোশন। যদি কারোর মোশন থাকার দরুন সে কিছু ওয়ার্ক করতে পারে, তাহলে আমরা তার বলবো তার মেকানিক্যাল এনার্জি আছে। যদি কোনো বস্তু তার সিচুয়েশন পজিশন, অর্থাৎ সে যেরকম অবস্থায় আছে সেই রকম অবস্থায় থাকার দরুন যদি সে কিছু ওয়ার্ক করতে পারে, তাহলে আমরা সেটাকেও বলবো মেকানিক্যাল এনার্জি। এখন মেকানিক্যাল এনার্জি দুটো পার্টে ডিভাইড হয়েছে, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, দ্বিতীয়টা হচ্ছে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি আমরা কোনটাকে বলবো? যদি কোনো অবজেক্ট মোশন থাকার দরুন কোনো ওয়ার্ক করতে পারে, অর্থাৎ গতির জন্য কোনো কাজ করতে পারে। কাজ করতে গেলে কি লাগে? ফোর্স লাগে। তাহলে গতির দরুন সে ফোর্স অ্যাপ্লাইড করে কিছু যদি ওয়ার্ক করতে পারে, অর্থাৎ কোনো বডির উপর ফোর্স অ্যাপ্লাইড করলো, তার গতি আছে এবং সেই বডির উপর গিয়ে হিট করলো, সেই বডি ডিসপ্লেসড হলো, তাহলে সেই বডিটার দিক থেকে যদি দেখি বডিটার উপর বাইরে থেকে কোনো বল প্রয়োগ হয়েছে, তবেই তো কি হয়েছে? বডির যে সিচুয়েশন বা অবস্থান সেটা পরিবর্তন হয়েছে, তাই তো? আর অবস্থার পরিবর্তন করতে গেলে ফোর্স লাগে। ফোর্স যেহেতু অ্যাপ্লাই হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে ফোর্স অ্যাপ্লাই ধরুন যে ডিসপ্লেসমেন্ট হয়েছে, তাহলে এর উপর ওয়ার্ক হয়েছে, ওই বডির উপর। এই ওয়ার্কটা হয়েছে কেন? আমরা বলতে পারি যে প্রথম অবজেক্টটার গতি ছিল, সেই গতির দরুনই একে হিট করেছে এবং ওয়ার্ক করিয়েছে। ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে না? আশা করি ক্লিয়ার হচ্ছে। তাহলে ন্যাচারালি আমরা কি বুঝলাম? ন্যাচারালি আমরা বুঝলাম যে কোনো অবজেক্ট যদি ওয়ার্ক করার এবিলিটি রাখে, তার ভেতর আছে এনার্জি। এখন সেই অবজেক্ট কিরকম কিরকম সিচুয়েশনে ওয়ার্ক করার এবিলিটি রাখছে? যদি তার মোশন থাকে, পজিশন, সিচুয়েশন, শেপ, এইগুলোর জন্য যদি সে কোনো ওয়ার্ক করার এবিলিটি রাখে, তার আছে মেকানিক্যাল এনার্জি। যদি সে গতির জন্য অর্থাৎ মোশনের জন্য যদি কোনো ওয়ার্ক করে থাকে, তাহলে তার আছে কাইনেটিক এনার্জি। আর যদি কোনো বস্তু, যে কোনো কিছুই বা সিস্টেম শুধুমাত্র তার অবস্থান, আকৃতি, এগুলোর দরুন যদি কোনো কার্য করার সামর্থ্য লাভ করে থাকে, তাহলে আমরা তাকে বলবো পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। এখন অবস্থান, এখানে তো কোনো মোশনস নেই, তাহলে এখানে কি আছে? যেমন মনে করা যায় একটা অবজেক্টকে আমি রেখে দিয়েছি কোনো একটা জায়গায়, এই অবজেক্টটা এখানে থাকার দরুন যদি কোনো ওয়ার্ক করার এবিলিটি পায়, তাহলে আমরা বলতে পারি এর ভেতর কিছু এনার্জি স্টোরড অবস্থায় আছে। ন্যাচারালি আমরা যদি চুপচাপ থাকি, আমাদের বডির মধ্যে কিছু পোটেনশিয়াল এনার্জি আছে। ইভেন একটা ফলকেও যদি আমরা পেড়ে খাই, আমরা কি হয়ে যাই? এনার্জেটিক হয়ে যাই। তো ফলের মধ্যে এনার্জিটা কিভাবে ছিল? স্টোরড অবস্থায় ছিল। অর্থাৎ ফলের মধ্যে এনার্জি কিন্তু সীমাবদ্ধ ছিল, অর্থাৎ স্টোরড অবস্থায় ছিল, স্থিতি হিসেবে ছিল। তাহলে এনার্জির যদি এইরকম কিছু সিচুয়েশন দেখা যায়, আমরা সেটাকে বলবো পোটেনশিয়াল এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জি মানে সঞ্চিত শক্তি বা স্থিতি শক্তি। তো জেনারেলি আমরা স্থিতিশক্তি মানে একটু হালকা হলেও ডেফিনেশন ক্লিয়ার করতে পেরেছি। তাহলে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি কি? পোটেনশিয়াল এনার্জি হচ্ছে সেই ধরনের এনার্জি যা কোনো অবজেক্টের মধ্যে স্টোরড অবস্থায় থাকবে, অর্থাৎ সঞ্চিত অবস্থায় থাকবে। এখন পোটেনশিয়াল এনার্জি একটা পয়েন্টে ডিফাইন না। সাপোজ মনে করো আমার ভেতর কিছু এনার্জি আছে যার জন্য আমি কিছু ওয়ার্ক করতে পারি, তাহলে এনার্জিটা প্রেজেন্টে কিভাবে আছে? স্টোরড অবস্থায় আছে, যার জন্য আমি কথা বলছি, সাউন্ড এনার্জিতে ট্রান্সফার করছি, আমার বডির মধ্যে একটা হিট প্রডিউস হচ্ছে, হিট এনার্জিতে ট্রান্সফার হচ্ছে। তাহলে এই এনার্জিগুলো আছে কিভাবে? পোটেনশিয়াল এনার্জি হিসেবে। তো পোটেনশিয়াল এনার্জি আমরা পাচ্ছি কোথায়? কোনো খাদ্য যেগুলো আমরা খাচ্ছি, সেই খাদ্যের মধ্যে তোমরা এগুলো পড়েওছো কিন্তু দেখতে যাওনি, একটু ফিল নেওয়ার জন্য আমি বলছি। তো সেখানে কিভাবে আছে? স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হয়ে আছে। সেই খাদ্যটা খাওয়ার পরে সেই এনার্জি অন্য এনার্জিতে কনভার্ট হচ্ছে, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি কনভার্ট হচ্ছে। তাহলে আমি পোটেনশিয়াল এনার্জি অনেক এনার্জিতে কনভার্ট হচ্ছে, কখনো হিট প্রডিউস করছে, কখনো দেখা যাচ্ছে সাউন্ড প্রডিউস করছে। তাহলে আমার বডির মধ্যে পোটেনশিয়াল এনার্জি আছে, কিন্তু আমার বডির মধ্যে কত পরিমাণ পোটেনশিয়াল এনার্জি আছে সেটা ডিফাইন করা যাবে না। কেন ডিফাইন করা যাবে না? কারণ আমার বডির মধ্যে এক্স্যাক্ট কত পরিমাণ এনার্জি আছে সেটা ডিফাইন করবো কি করে? আমি কতটা ওয়ার্ক করছি, কতটা আমার বডি থেকে হিট প্রডিউস হচ্ছে, সেগুলোর উপর আমি ডিফাইন করে বুঝতে পারবো যে কতটা পোটেনশিয়াল এনার্জি রিলিজ করেছি। কিন্তু এক্স্যাক্ট কি পরিমাণ পোটেনশিয়াল এনার্জি আমার মধ্যে আছে সেটা কি করে চেক করবো? তার জন্য লাগবে কম্পেয়ার, অর্থাৎ আমি কতটা ওয়ার্ক করেছি। তাহলে পোটেনশিয়াল এনার্জিকে আমরা চেক করবো মেকানিক্যাল এনার্জির থ্রুতে যখন, তাহলে আমরা ওয়ার্কের ফর্ম নেব। ক্লিয়ার হলো না লাস্ট পয়েন্টে? আমি যে ওয়ার্ক করব, তা ওয়ার্কটা কি করে করব? ফোর্স লাগাতে হবে। তা ফোর্সটা যে লাগাবো, তাহলে তার জন্য আমাকে কি করতে হবে? মোশনস, স্টেট, এইরকম সিচুয়েশনসের ধরুন যে আমি ওয়ার্ক করার এবিলিটি আছে সেগুলোকে চেক করতে হবে। ক্লিয়ার হচ্ছে না? হচ্ছে না? সরি। তো ফাইনালি আমরা বুঝলাম যে কোনো অবজেক্টের মধ্যে থাকা স্টোরড এনার্জি হচ্ছে তার পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কি পরিমাণ আছে সেটা ডিফাইন হয়, সেটা আলফা বা কোনো একটা কনস্ট্যান্ট ধরে নিতে পারো। কি পরিমাণ রিলিজ করছে সেটার উপরে ডিপেন্ড করছে কতটা পরিমাণ পোটেনশিয়াল এনার্জি ট্রান্সফার হয়েছে।
ওকে, সো এনার্জি যেরকম ট্রান্সফারেশন থাকে, পোটেনশিয়াল এনার্জিরও ট্রান্সফারেশন থাকে। আমরা যদি কোনো মেকানিক্যাল ওয়ার্ক করে থাকি, তাহলে মেকানিক্যাল ওয়ার্কের থ্রুতে আমাদের এনার্জি ট্রান্সফার হয়। এখন সেই এনার্জিটা দ্বিতীয় অবজেক্টে স্টোর হয়েছে কিনা সেটা দেখার বিষয়। অর্থাৎ আমি যে এনার্জিটা ট্রান্সফার করেছি সেটা দ্বিতীয় অবজেক্টে আদৌ কি স্টোর হয়েছে। যদি স্টোর হয়ে থাকে তাহলে কিছুটা কনসার্ভ হয়েছে আমরা বলতে পারি। তো সেই কনজারভেশন লটা নিয়েই আজকের আমাদের কাজ। ওকে, এবং পোটেনশিয়াল এনার্জি আমরা বুঝবো। সাপোজ মনে করো এটা একটা টেবিল, এই টেবিলে একটা ব্লক রাখা আছে। আমরা চেয়ারকে মনে করো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, এই ব্লকটাকে বাদ দাও, একটা টেবিলকে টেনে টেনে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। তাহলে আমি কি করছি, আমার কিছু এনার্জি দিয়ে সেই টেবিলটাকে টানছি, তাহলে আমার এনার্জি রিলিজ হচ্ছে, তাহলে আমার এনার্জি কি হবে, রিডিউস হবে, কমবে না। আমি যদি কিছু কাজ করতে থাকি কন্টিনিউয়াসলি, তাহলে আমার যে পোটেনশিয়াল এনার্জি আছে সেটা আস্তে 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 ডিক্রিজ হবে। ক্লিয়ার? তাহলে আমি যদি এই অবজেক্টটাকে এখানে পুশ করে নিয়ে আসি, অর্থাৎ ধাক্কা মেরে মেরে নিয়ে আসছে, ইনিশিয়াল পজিশন ছিল এটা, ফাইনাল পজিশন হচ্ছে এটা। ওকে, এখন আমি অবজেক্টটাকে এখানে তো নিয়ে গেছি, ছেড়ে দিয়েছি, তাহলে আমার মধ্যে কিছু এনার্জি বেরিয়ে গিয়েছে। সেই এনার্জিটা আদৌ কি এর ভেতরে স্টোর হয়েছে? ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আদৌ যদি এর ভেতরে স্টোর হয়ে থাকে তাহলে এর কিছু ওয়ার্ক করার এবিলিটি জন্মাবে। অর্থাৎ এর ভেতরে যদি কিছু পোটেনশিয়াল এনার্জি আমার থ্রুতে গিয়ে থাকে, ক্লিয়ার হলো না? আমার কাছে কিছু পোটেনশিয়াল এনার্জি ছিল, সেটাকে আমি রিলিজ করেছি, রিলিজ করে এই অবজেক্টকে একটা পজিশন থেকে দ্বিতীয় পজিশনে নিয়ে গেছে। তাহলে এই অবজেক্টের মধ্যে যদি কোনো এনার্জি স্টোর হয়ে থাকে তাহলে এ কিছু ওয়ার্ক করতে পারবে, অর্থাৎ এ ওর পজিশনসকে চেঞ্জ করতে পারবে, এ আবার প্রাথমিক জায়গায় ফিরে আসতে মেবি পারবে। কিন্তু জেনারেলি আমি যদি এই ঘটনা ঘটাই, এ কি জীবনেও ফিরে আসবে? অর্থাৎ এক জায়গা থেকে টেবিলটাকে নিয়ে আরেক জায়গায় নিয়ে গেলাম, সেই টেবিলটা কি কখনো আবার তার প্রাথমিক পজিশনে ফিরে আসবে? আসবে না। আমাকে শুইয়ে দিলে আমি আবার উঠে যাব, কিন্তু এটা কি করতে পারবে? তাহলে আমার যে এনার্জি সেটা কোথায় গেল? সেটা দেখা যাচ্ছে কোথাও স্টোরড হয় না, অর্থাৎ এই অবজেক্টে স্টোরড হয় না। তাহলে এনার্জির কি প্রিন্সিপাল যেটা আছে, অর্থাৎ এনার্জির যে কনজারভেশন ল, সেটা কি ফেল হয়ে গেল না? আমার এনার্জি ট্রান্সফার হয়েছে কিন্তু এর ভেতরে স্টোর হয়নি, সেই এনার্জি জেনারেলি হিটে ট্রান্সফার হয়েছে। আমি যখন নিয়ে যাচ্ছি ফ্রিকশনাল কারণে এখানে হিট প্রডিউস হবে এবং হিটেতে ট্রান্সফার হয়ে যাবে। তো এনার্জির যে কনজারভেশন সেটা কিন্তু ঠিক থাকছে। কিন্তু আজকের আমরা শুধুমাত্র পড়ছি কি পয়েন্ট নিয়ে, মেকানিক্যাল কনজারভেশন। এখানে কিন্তু আমি বলেছি হিটে হিটে কনভার্ট হয়েছে। তাহলে একটা পরিবর্তন হয়ে দ্বিতীয়টায় গিয়েছে, কিন্তু মেকানিক্যাল এনার্জির কনজারভেশন হয় না। কারণ মেকানিক্যাল এনার্জির কনজারভেশন হলে পোটেনশিয়াল এনার্জি আর মেকানিক্যাল এনার্জি তৈরিটা কি দিয়ে হয়, কাইনেটিক এনার্জি দিয়ে। অর্থাৎ মেকানিক্যাল এনার্জি দুটো পার্টে তো থাকে, পোটেনশিয়াল আর কাইনেটিক। সো পোটেনশিয়াল কম হলে কাইনেটিক বাড়বে, কাইনেটিক কম হলে পোটেনশিয়াল বাড়বে। এটাই হচ্ছে মেকানিক্যাল এনার্জির কনজারভেশন। আর যদি মেকানিক্যাল এনার্জির এই কনজারভেশন ঠিকঠাক না থাকে তাহলে আমরা বলতে পারি মেকানিক্যাল এনার্জি কনজার্ভ নেই। ওকে, সো মেকানিক্যাল এনার্জির যদি কোনো কনজারভেশন হয়ে থাকে তখনই আমরা বলবো যে পোটেনশিয়াল এনার্জি ঠিক যে পরিমাণ ডিক্রিজ হবে সেই পরিমাণই কাইনেটিক এনার্জির ইনক্রিজ হবে, দ্বিতীয় কোনো এনার্জিতে ট্রান্সফার হবে না। আর দ্বিতীয় কোনো এনার্জিতে ট্রান্সফার হলে এনার্জির যে কনজারভেশন প্রিন্সিপালটা আছে সেটা ঠিক থাকবে, কিন্তু মেকানিক্যাল কনজারভেশন হবে না। ওকে, সিম্পল লজিক একদম। তাহলে এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে। এবারে মনে করা যাক আমি কোনো একটা অবজেক্টকে ওপরের দিকে ছুঁড়ে দিয়েছি, তাহলে অবজেক্টটা একটা সময়, অর্থাৎ আমি এইটাকে ছুঁড়ে দিয়েছি, আচ্ছা মার্কারটাকেই ছুঁড়ে দিচ্ছি। একটু ভালো করে যদি অবজার্ভ করো তাহলে কি দেখছো, আস্তে আস্তে মার্কারের স্পিড কমে যাচ্ছে। ছোঁড়ার সময় আমি কি দিয়েছি, মার্কারে কিছুটা গতিবেগ দিয়ে দিয়েছি, অর্থাৎ কিছুটা বেগেতে পুশ করেছি। তাহলে যেহেতু বেগ ছিল, এর মধ্যে মাস আছে, বেগ আছে, কি পেলো, কাইনেটিক এনার্জি পেলো। তো কাইনেটিক এনার্জিতে এই মার্কারটা উপরের দিকে উঠছিল, কিন্তু দেখা যাচ্ছে গ্র্যাভিটেশনের জন্য, ওয়ান অ্যান্ড অনলি গ্র্যাভিটেশনের জন্য এর স্পিড আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে, একটা টাইমে জিরো এসে যাবে এবং সে ওই মোমেন্টে স্থির হয়ে যাবে এবং তারপরে আবার স্পিড ইনক্রিজ হবে। তো আমি যে স্পিডে, সাপোজ মনে করা যাক আমি এই পয়েন্ট থেকে ছুঁড়ে দিলাম, এই পয়েন্টের স্পিড হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। উঠতে 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 একটা ফাইনাল কোনো স্টেট আসবে যেখানে গিয়ে স্থির হয়ে যাবে। সেখান থেকে যখন রিটার্নে ব্যাক করবে, এই পয়েন্টটাকে যখন ক্রস করবে তখন স্পিড থাকবে 30 মিটার পার সেকেন্ড। তাহলে 30 মিটার পার সেকেন্ডে আমি যে অবজেক্টটাকে ছুঁড়ে দিয়েছিলাম তার কাইনেটিক এনার্জি ছিল হাফ অফ তার মাস ইন্টু 30 স্কোয়ার, বিকজ হাফ অফ এম ভি ওয়ান এর স্কোয়ার।
তাহলে এই পরিমাণ কাইনেটিক এনার্জি দিয়ে আমি ছুড়ে দিয়েছিলাম। আস্তে আস্তে কাইনেটিক এনার্জি ডিক্রিজ হয়ে গিয়ে কোনো একটা এনার্জিতে স্টোর হয়ে গেছিল। কি করে বুঝলাম স্টোর হয়ে গেছিল? স্টোর যদি না হতো, দ্বিতীয়বার যখন ফিরে আসছে সেম কাইনেটিক এনার্জি ওই একই পয়েন্টে বডি রিলিজ করে দিচ্ছে। ক্লিয়ার হলো না? কারণ দ্বিতীয়বারে আমরা স্পিড কত দেখছি? 30 মিটার পার সেকেন্ড। তাহলে সেকেন্ড এই সিচুয়েশনে, অর্থাৎ যখন পড়লো এই সিচুয়েশনে, তখন এর কাইনেটিক এনার্জি কত? হাফ অফ m30²। তাহলে সেম পরিমাণ কাইনেটিক এনার্জি ওই পয়েন্টে রিলিজ করে দিল। তাহলে ওই পয়েন্টে যেহেতু রিলিজ করে দিল, তাহলে ওর ভেতরে কাইনেটিক এনার্জি স্টোর ছিল। কিভাবে স্টোর ছিল কাইনেটিক এনার্জি? কারণ একটা পজিশনে আমরা দেখেছি স্থির হয়ে গেছে, তাহলে সেই সময় তো কাইনেটিক এনার্জি ছিল না। তাহলে কি ফর্মে স্টোর ছিল কাইনেটিক এনার্জি? পোটেনশিয়াল ফর্মে স্টোর ছিল। সো কাইনেটিক এনার্জির ফর্মে স্টোর হয়নি, পোটেনশিয়াল এনার্জির ফর্মে স্টোর হয়ে গেছিল। এটা কোথায় ঘটলো? গ্র্যাভিটেশনাল ফিল্ডের উপর ঘটলো। যখন কোনো আমরা অবজেক্টের উপর আর এক্সট্রা কোনো ফোর্স লাগাইনি, জাস্ট একটা ভেলোসিটি দিয়ে ছেড়ে দিয়েছিলাম। তো ওই একটা ফোর্স দিয়ে ছেড়ে দিয়েছিলাম, যার দরুন কি ছিল? অবজেক্টের কিছু কাইনেটিক এনার্জি ছিল। আস্তে আস্তে যখন উপরের একদম আপার পয়েন্টে গেল, এখানে যদি আমরা বডিটাকে স্টপ করে দিতাম বা আটকে দিতাম, তাহলে ওখানে কিন্তু যে পরিমাণ আমি এনার্জি দিয়ে এটাকে ছেড়েছি সেই সব এনার্জি এখানে স্টোর হয়ে থাকতো। ক্লিয়ার হলো না? অর্থাৎ আমি কিছু পরিমাণ এনার্জি দিয়েই তো এটা রিলিজ করেছিলাম, একদম আপার পয়েন্টে দেখা যাচ্ছে সেই সেম পরিমাণ এনার্জি স্টোরড হয়ে আছে। কি ফর্মে স্টোরড হয়ে আছে? আমি এটাকে যখন ছেড়েছি, এই আস্তে আস্তে উপরের দিকে গিয়েছে, এর ডিসপ্লেসমেন্ট হয়েছে, ফোর্স ছিল। তাহলে সেক্ষেত্রে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মাল্টিপ্লিকেশন আমরা যেটা পাই সেটা হচ্ছে ওয়ার্ক। তাহলে এখানে গিয়ে সেই যে পরিমাণ ওয়ার্ক করেছে এই অবজেক্ট, বা আমরা বলতে পারি যে আমার ফোর্সের জন্য যে পরিমাণ আমি ওয়ার্ক করেছি, সেই সব ওয়ার্ক কিন্তু এই পয়েন্টে সঞ্চিত হয়ে গিয়েছে। কি ফর্মে সঞ্চিত হয়েছে? স্টোরড ফর্ম। তো স্টোরড ফর্ম হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে যে পরিমাণ কাইনেটিক এনার্জি দিয়ে আমরা রিলিজ করেছিলাম সেই পরিমাণ এনার্জির সমান। যখন চলে আসছে, আস্তে আস্তে পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে? কমছে। কমতে 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 দেখা যাচ্ছে যে জিরোর দিকে আসছে এবং কাইনেটিক এনার্জি আস্তে আস্তে বাড়তে থাকছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? আমি আবারও আরেকবার রিপিট করছি। একটা পয়েন্টে আমি কাইনেটিক এনার্জি কিছু দিয়ে দিয়েছিলাম, সেই কাইনেটিক এনার্জি নিয়ে বডি উপরের দিকে উঠে গিয়েছিল। একটা পয়েন্টে গেল যেখানে গিয়ে দেখা যাচ্ছে যে তার স্পিড জিরো হয়ে গেছে, তাহলে কাইনেটিক এনার্জি জিরো হয়ে গেছে। এই বডি চিরন্তন এখানেই থাকতো, কখনোই আর ফিরতো না যদি ওর ভেতর কিছু এনার্জি না থাকতো। তাহলে সেই এনার্জিটা কিভাবে আছে? পোটেনশিয়াল এনার্জি হিসেবে আছে। তো পোটেনশিয়াল এনার্জি হিসেবে যে এনার্জি দিয়ে আমি পাঠিয়েছিলাম সবটাই কনজার্ভ হয়ে আছে, অর্থাৎ সবটাই আরেকটা ফর্মে চলে গেছে। একটু আগে যে বাঘের এক্সাম্পলটা দিয়েছিলেন, বাঘ জঙ্গলে নেই তো কি হয়েছে? চিড়িয়াখানায় আছে, বাট বাঘ তো আছে। ঠিক সেরকম ভাবে কাইনেটিক এনার্জির ফর্মে নেই তো কি হয়েছে? পোটেনশিয়াল এনার্জির ফর্মে আছে, কিন্তু সেম পরিমাণ এনার্জি নিয়ে আছে। যখন ছাড়ছে তোমাকে সেম পরিমাণ এনার্জি ফিরিয়ে দিচ্ছে। কি ধরনের এনার্জি? কাইনেটিক এনার্জি। তাহলে আমি তোমার এনার্জি ব্যাক করতে পারছি। তাহলে যে সিস্টেমের মধ্যে কোনো জায়গায় অপচয় কিছু নেই, কি ধরনের অপচয় নেই? মেকানিক্যাল অপচয় কিছু নেই, অর্থাৎ মেকানিক্যাল যে এনার্জি আছে তার অপচয় কিছু নেই। সো মেকানিক্যাল এনার্জি যেহেতু আমরা কোনো অপচয় দেখছি না, তাহলে মেকানিক্যাল এনার্জি এখানে পুরোটাই কনসার্ভড আছে। অর্থাৎ গতিশক্তি যেরকম পাঠিয়েছিলাম স্থিতিশক্তি হিসেবে ততটাই সঞ্চিত ছিল, স্থিতিশক্তি থেকে আবার গতিশক্তিতে সেম পরিমাণই ফিরিয়ে দিচ্ছে। তাহলে এই পয়েন্টটা কি ক্লিয়ার হয়েছে না হয় না? আই হোপ যে ক্লিয়ার হয়েছে যে কনজারভেশন কি বোঝাতে চাইছে। ওকে, কিন্তু আমরা যখন আগের কেসটা নিচ্ছিলাম সেই কেসটায় কিন্তু দেখা যাচ্ছিল যে এনার্জির কনজার্ভ ছিল না, অর্থাৎ আগের পজিশনে ফেরার মতো কোনো ক্ষমতা ছিল না। ক্লিয়ার হচ্ছে তো কিছু? ওকে, সেটা নোট করে নিয়েছো? এখানে একটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এসেন্সিয়াল। পয়েন্টটা কিন্তু সবসময়ের জন্য মনে রাখবেন যে কোনো সিস্টেমের কি পরিমাণ পোটেনশিয়াল এনার্জি আছে সেটা ডিফাইন না, কারণ আমরা ডিফাইনই করতে পারবো না তার ভেতরে কি পরিমাণ পোটেনশিয়াল এনার্জি আছে। কিন্তু কোনো সিস্টেম যদি ওয়ার্ক করে, তাহলে তার পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ হবে। আমি যদি কাজ করি তাহলে আমার পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ হবে। আর আমার ওপর যদি, অর্থাৎ কোনো সিস্টেমের ওপর যদি অন্য কেউ কাজ করে দেয়, তাহলে সিস্টেমের এনার্জি ইনক্রিজ হবে। সিম্পল লজিক। কারণ আমি এই সিস্টেমের মধ্যেই কিছু কাজ করে দিয়েছি, তাহলে আমার এনার্জিটা ওই সিস্টেম পেয়েছে, তাহলে সেক্ষেত্রে সিস্টেমের এনার্জি ইনক্রিজ হবে। তো এইটুকু জিনিস কিন্তু একদম ব্রেনের ভেতর সেট করে নিতে হবে। ওকে, তাহলে সেক্ষেত্রে যদি কোনো সিস্টেম কাজ করে থাকে, তাহলে পোটেনশিয়াল এনার্জি ফাইনাল মাইনাস পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল, নেগেটিভ ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। কারণ সিস্টেমের দ্বারা যে ওয়ার্কটা হয়েছে তার নেগেটিভ আসবে। নেগেটিভ আসবে তখনই না যখন ইউআই গ্রেটার দেন ইউএফ হবে, তখনই তো এখানে নেগেটিভ আসবে।
আদারওয়াইজ নেগেটিভ তো আসবেই না। তাহলে সেক্ষেত্রে সিস্টেম যদি ওয়ার্ক করে তাহলে সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ হবে। আর এই পোটেনশিয়াল এনার্জি কখন ডিফাইন হয়? যখন কোনো কিছু ওয়ার্কের ফর্মে থাকে, কারণ কার্য করার সামর্থ্যকেই শক্তি বলে, একদম বেসিক জিনিস। তাহলে যে যতটা কার্য করেছে ততটা শক্তি অপচয় করেছে। এখন সেই শক্তি স্টোরড হয়েছে কিনা এই সব নিয়ে আমি ডিটেলসে বলেছি। স্টোরড হলে কিভাবে হয় সেটা নিয়েও বলেছি। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্র্যাভিটেশনাল ফিল্ডে যদি আমি কোনো ওয়ার্ক করে দিই তাহলে সেই ওয়ার্কটা স্টোরড হয়ে থাকছে এবং পরে আমি চাইলে ফিরিয়েও নিতে পারি। ওকে, ফাইনালি আমরা পোটেনশিয়াল এনার্জি নিয়ে বুঝলাম যে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে একটা স্টোরড এনার্জি। এই এনার্জি স্টোরড হয় কোনো ফিল্ডে, সেই ফিল্ডে স্টোর হবে যে ফিল্ড কনজারভেটিভ, আর সেই ফিল্ডে যে ফোর্স ওয়ার্ক করে অর্থাৎ সেই ফিল্ডের ফোর্স কিন্তু কনজারভেটিভ হতে হবে। কারণ কনজারভেটিভ যদি না হয় তাহলে সে স্টোর কি করে করবে, তাই না? তাহলে সেই ফিল্ডটাকে কিন্তু কনজারভেটিভ হতে হবে, বা আমরা অন্যভাবে বলতে পারি যে ফিল্ডের ফোর্স কিন্তু কনজারভেটিভ। এটুকু ক্লিয়ার হয়েছে? এবার আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি নিয়ে কথা বলবো। UR2 minus UR1 is equal to negative of work done by electric force. ওকে, একটু আগে আমি বুঝিয়েছি যে নেগেটিভ কেন। ইলেকট্রিক ফোর্স ওয়ার্ক করলে নেগেটিভ হবে, আর আমি যদি ওয়ার্ক করি পজিটিভ হয়ে যাবে। কেন? আমি ওয়ার্ক করেছি তাহলে আমার এনার্জিটা স্টোর হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ হবে। সাপোজ মনে করো যে এখানে একটা পজিটিভ কিউ চার্জ রাখা আছে, ঠিক আছে? এখান থেকে আর ডিস্টেন্স দূরে বা R1 ডিস্টেন্স দূরে আমরা একটা পয়েন্ট নিলাম P, যে পয়েন্টে এটা Q1 চার্জ দিচ্ছি, এটা Q2 চার্জ। Q2 পজিটিভ চার্জকে রেখেছি। এ কি করবে? পজিটিভ চার্জের উপর একটা ফোর্স জেনারেট করবে। এও পজিটিভ এও পজিটিভ, তাহলে এই পজিটিভ চার্জ ওই পজিটিভ চার্জকে ধাক্কা মারবে এবং আস্তে আস্তে দূরের দিকে সরিয়ে দেবে। এক্ষেত্রে যদি ভালো করে অবজার্ভ করো, এই কিউ এর কি বাড়তে থাকবে, অর্থাৎ এই যে পজিটিভ Q2 আছে সেই Q2 কি বাড়বে? যখনই ওর উপর ফোর্স অ্যাপ্লাই হবে সেক্ষেত্রে ত্বরণ আসবে, ত্বরণ এলে বেগ পরিবর্তন হবে, তো Q2 স্পিড বাড়তে থাকবে। তাহলে Q2 মধ্যে কাইনেটিক এনার্জি বাড়বে। তাহলে কাইনেটিক এনার্জি যখন বাড়ছে, কোন এনার্জি তাহলে কমছে? দেখো, এই ফিল্ডটা যে কনজারভেটিভ ফিল্ড, বা আমরা বলতে পারি যে ইলেকট্রিক্যাল ফোর্স একটা কনজারভেটিভ ফোর্স। কিভাবে? আমি কোনো একটা জায়গা থেকে Q2 চার্জকে এখানে এনে রেখে দিচ্ছি, এই Q1 চার্জ এই Q2 কে ফের ফোর্স দেবে, আবার ওখানে পাঠিয়ে দেবে। একটু আগে যেরকম মার্কারের এক্সাম্পলটা আমরা নিচ্ছিলাম, যে মার্কারটাকে ওপরে যতই তুলে দিই না কেন মার্কারকে আবার নিচে ফেলে দেবে। তাহলে সেক্ষেত্রে আমি যখন Q1টাকে কোনো একটা জায়গা থেকে এখানে এনেছি, আমি কিছু ওয়ার্ক করেছি। এখন এখানে এনে যেই Q2টাকে রেখে দিয়েছি, Q1 একে আবার ধাক্কা মেরে সেখানে পাঠিয়ে দিচ্ছে। এবারে কি ওয়ার্ক করছে? Q1 যে ফোর্স অ্যাপ্লাই করছে সেই ফোর্সের দরুন ওয়ার্ক হচ্ছে। প্রথমবারে কে করেছিল? আমি করেছিলাম। আমি যখন করেছিলাম তাহলে আমার এনার্জিটা স্টোরড হয়েছিল এই পয়েন্টে। এ কি করছে? ধাক্কা মারছে, আবার ফিরিয়ে দিচ্ছে। তার মানে আমি যে এনার্জিটা স্টোর করেছিলাম সেটা আবার আমি ফিরে পেয়ে যাচ্ছি যে পয়েন্ট থেকে আমি ওটাকে নিয়ে আসছিলাম। এখন এ যখন ছেড়ে দিচ্ছে, মনে করা যাক এই Q2 চার্জটা এখানে আছে, তাহলে এটুকু থেকে তো বুঝতে পেরেছি যে এখানে কিছু কনজারভেশন চলছে। একদম জেনারেল ধারণা নাও, আমি বইয়ের ভাষার দিকে যাচ্ছি না এই মোমেন্টে। তো সেক্ষেত্রে এখানে আমরা একটা জিনিস দেখলাম যে Q2 চার্জকে যদি আমরা এখানে ছেড়ে দিই, Q2 চার্জের স্পিড বাড়তে থাকবে। স্পিড বাড়তে থাকা মানে হচ্ছে কাইনেটিক এনার্জি বাড়তে থাকা। তাহলে যেহেতু এনার্জি কনজার্ভড আছে, কোন ধরনের এনার্জি? কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি সমষ্টি, অর্থাৎ কি মেকানিক্যাল এনার্জি। তো মেকানিক্যাল এনার্জি যেহেতু কনজার্ভড আছে, তাহলে Q2 চার্জকে যখনই আমরা ছেড়ে দিচ্ছি তাহলে Q2 চার্জের মধ্যে কাইনেটিক এনার্জি বাড়ছে। অন্যভাবে আমরা বলতে পারি কাইনেটিক এনার্জি যদি ওপারের অংশে গিয়ে বাড়ে তাহলে এখানে নিশ্চয়ই কাইনেটিক এনার্জি কম ছিল, কারণ এ যত দূরের দিকে যাবে বাড়তে থাকবে। তাহলে দূরের দিকে দেখা যাচ্ছে কাইনেটিক এনার্জি বাড়ছে, তাহলে কাছের দিকে তাহলে কে বেশি ছিল? দূরের দিকে গিয়ে যদি কাইনেটিক এনার্জি বাড়ে তাহলে কাছের দিকে নিশ্চয়ই পোটেনশিয়াল এনার্জি বেশি ছিল, কারণ কাইনেটিক এনার্জিটা আসছে কোথা থেকে?
পোটেনশিয়াল এনার্জি থেকে। পোটেনশিয়াল এনার্জি, আমি একজনকে ধাক্কা মারছি, তাহলে আমার ভেতরে এনার্জি আছে বলেই তো আমি তাকে বেশি জোরে ধাক্কা মারতে পারবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কিউ2 কাইনেটিক এনার্জির মান দূরে থেকে ইনক্রিজ হচ্ছে, তাহলে কাছেতে কাইনেটিক এনার্জি কম ছিল, তাহলে কাছেতে কে বেশি ছিল? পোটেনশিয়াল এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জি আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে, কাইনেটিক এনার্জি উল্টো দিকে আমরা বলতে পারি যে ইনক্রিজ হচ্ছে। তাহলে পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ হতে 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 একটা সময় আসবে যখন জিরো হয়ে যাবে। সেই জায়গাটা কোথায়? সেই জায়গাটা কিন্তু কোনো ফাইনাইট জায়গা না, অর্থাৎ আমরা জানি না এক্স্যাক্টলি কোন জায়গায় জিরো হবে, সেহেতু আমরা সেই জায়গাটাকে ধরে নিচ্ছি ইনফিনিটি। ক্লিয়ার হয়েছে না? তাহলে দেখা যাচ্ছে যে এই কিউ2 কে এই কিউ1 রিপালস করে তার কাইনেটিক এনার্জিকে বাড়িয়ে দিয়েছে, উল্টো দিক থেকে পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ হয়েছে, তাহলে কাছাকাছি কোনো পয়েন্টই পোটেনশিয়াল এনার্জি বেশি ছিল, তাহলে আমরা যত ওপার থেকে এপারের দিকে আসবো পোটেনশিয়াল এনার্জি বাড়বে। এখন এই পোটেনশিয়াল এনার্জিকে বাড়াবে এটাকে, এখানেই বোঝার বিষয় আছে, পোটেনশিয়াল এনার্জিকে বাড়াবে কে? একে ছেড়ে দিলে তো এ চলে যাবে, এ কখনোই আসবে না। আসবে কি? এ তো কোথায় চলে যাবে? ইনফাইনাইটে চলে যাবে। তাহলে আমাকে ইনফাইনাইট থেকে এখানে নিয়ে আসতে হবে। এখন আমরা ইনফাইনাইটটাকে কেন চুজ করছি? দেখো, কেবল না ইনফাইনাইটে যাওয়া আসা, বাট আমরা অ্যাজাম্পশন নিচ্ছি যে ইনফাইনাইটই হচ্ছে এমন একটা ডিস্টেন্স যে জায়গায় পোটেনশিয়াল এনার্জি জিরো হয়ে যাচ্ছে, কারণ পোটেনশিয়াল এনার্জি যত ডিক্রিজ হতে 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 অ্যাপ্রক্সিমেটলি জিরোর দিকে অ্যাপ্রোচ করছে, জিরো হবে না অ্যাকচুয়ালি, জিরোর দিকে অ্যাপ্রোচ করছে, লিমিটেশন ভ্যালু। তাহলে জিরোর দিকে অ্যাপ্রোচ করছে কি? পোটেনশিয়াল এনার্জি। উল্টো দিকে আমরা বলতে পারি কাইনেটিক এনার্জি ইনক্রিজ করছে, বাড়তে 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 আরো বাড়ছে। ক্লিয়ার? তো এই পয়েন্ট পর্যন্ত কি ক্লিয়ার হয়েছে? আই হোপ। ওকে, এখন মনে করা যাক এই r1 ডিস্টেন্স থেকে এই কিউ2 r2 ডিস্টেন্স ট্রাভেল করলো। এখানে ওয়ার্কটা কে করেছে? এই ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ এই সিস্টেম ওয়ার্ক করেছে। সিস্টেম যখন ওয়ার্ক করবে তাহলে সিস্টেমের কি কমে যাবে? পোটেনশিয়াল এনার্জি কমে যাবে, সিস্টেমের যে পরিমাণ শক্তি আছে সেটা কমে যাবে। ওকে, তাহলে আমরা প্রথমে বার করবো যে এর ওয়ার্ক কত হচ্ছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে গেলে কি পরিমাণ ওয়ার্ক হচ্ছে। সো ওয়ার্ক ইজ ইকুয়াল টু, উই নো দ্যাট, ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট। এখন তার জন্য দেখতে হবে যে ফোর্স কনস্ট্যান্ট আছে কি নেই। এখানে বইতে দেওয়া থাকে ডিএস এর পরিবর্তে ডিআর। ওকে, তাহলে আমরা ফার্স্টে দেখব যে এই ফোর্সটা কিরকম ধরনের ফোর্স। এফ ইজ ইকুয়াল টু, আমরা জানি কে কিউ1 কিউ2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো ইট ডিপেন্ডস অন আর। তাহলে বিভিন্ন আর এতে বিভিন্ন ফোর্স পাওয়া যাচ্ছে, তাহলে ফোর্সের মান ভ্যারি করছে, তাহলে ফোর্স কিন্তু কনস্ট্যান্ট না। যখন কনস্ট্যান্ট নয় তখন আমরা এটাকে কিভাবে বার করব? ইন্টিগ্রেশন ফর্মে। সো এফ ডট ডিআর ভেক্টর ইন্টিগ্রেশন করলেই আমরা এর ভ্যালু পেয়ে যাব। তো ইন্টিগ্রেশন করার জন্য আমরা একটা ডিস্টেন্স নিচ্ছি, আর এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে আর, এটুকু ডিআর। তো আর ডিস্টেন্স দূরে আমরা ডিআর মুভ করলাম, তার জন্য আমার কত ওয়ার্ক হবে? ক্লিয়ার হলো না? আর ডিস্টেন্স দূরে এই ডিআর তো ভীষণ ছোট, তো এই ছোট্ট স্মল ডিস্টেন্স ট্রাভেল করলো কার দরুন? ইলেকট্রিক ফোর্সের দরুন। তাহলে ওয়ার্ক কে করছে? ইলেকট্রিক ফোর্স করছে। তাহলে ওয়ার্ক ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডিআর। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, এরকম ভাবে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে যাচ্ছে? আর1 থেকে আর2 তে যাচ্ছে। আই হোপ যে ক্লিয়ার হয়েছে। ভেরি গুড। সো ফোর্সের জন্য আমরা লিখতে পারি কে কিউ1 কিউ2 ডিভাইডেড বাই আর স্কোয়ার ডিআর ফ্রম আর1 টু আর2। কে কনস্ট্যান্ট বেরিয়ে এলো, কিউ1 কনস্ট্যান্ট, কিউ2 কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ আর1 আর2 ডিআর বাই আর স্কোয়ার। আর স্কোয়ারকে আমরা লিখতে পারি কে কিউ1 কিউ2 আর1 টু আর2 আর টু দি পাওয়ার -2 ডিআর। ইন্টিগ্রেশন করলে কি হবে? কোনটা মুছি?
ওকে, সো আর টু দি পাওয়ার টুর সাথে +1 অ্যাড হবে এবং সেই ফর্মটাই নিচে বসে যাবে, সো একটা মাইনাস আসবে। সো কে Q1 Q2 r to the power -2 +1 ডিভাইডেড বাই -2 +1। ক্লিয়ার? কোথা থেকে কত দূর পর্যন্ত? R1 থেকে R2 পর্যন্ত। সো কে Q1 Q2 ডিভাইডেড বাই মাইনাস r to the power -1, তো r to the power -1 কে আমরা লিখতে পারি 1/r। কোথা থেকে কত দূর? R1 থেকে R2। ক্লিয়ার? সো কে Q1 Q2 divided by, so -1/r2 minus plus 1/r1, দেন আমরা লিখতে পারি কে Q1 Q2 1/r1 minus 1/r2। ওকে, এবার আমরা যদি পোটেনশিয়াল এনার্জির ফর্মে লিখি, সো পোটেনশিয়াল এনার্জি অবভিয়াসলি কি হবে? ডিক্রিজ হবে, তাহলে এই টার্মসটা নেগেটিভ হয়ে যাবে। সো পোটেনশিয়াল এনার্জি ফাইনাল মাইনাস পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই ইলেকট্রিক ফোর্স। কারণ এই যে ইলেকট্রিক ফোর্স ওয়ার্কটা করলো এতে পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ হয়েছে, সেই জন্য আমরা এখানে মাইনাস সাইনটা ইউজ করছি। এখন দেখো, যদি এটা না হতো, ন্যাচারালি আমরা এখান থেকে যে ফরমেশনটা দেখছি এখানে কি ভ্যালু আসতো? এটা একটা পজিটিভ ভ্যালু আসতো। তাহলে সে কি করছে? হিটও দিচ্ছে প্লাস তার এনার্জি ইনক্রিজ হচ্ছে। এটা কি পসিবল? তার ভেতরে স্টোরড এনার্জি কি আরো ইনক্রিজ হতে পারে? সে ধাক্কা মেরেও দূরের দিকে সরিয়ে দিচ্ছে, তার দরুন আবার তার এনার্জি বেড়ে যাচ্ছে। আমি যত ঠেলাঠালি করছি তত আমার এনার্জি বেড়ে যাচ্ছে। ইজ ইট পসিবল? নেভার। তো সো UF মাইনাস UI ইজ ইকুয়াল টু, সো নেগেটিভ যখনই বসবে তাহলে এই যে ভ্যালুটা আছে এটা এর মধ্যে এই টার্মটা উল্টে যাবে জাস্ট। সো কে Q1 1/r2 minus 1/r1। ক্লিয়ার? এখান থেকে এই পয়েন্টটাকে অবজার্ভ করার চেষ্টা করো। এখান থেকে এই পয়েন্টটাকে যদি অবজার্ভ করো, দেখো এখানে R1 কি ছিল? R2 গ্রেটার দ্যান R1 ছিল। তাহলে R1 ছোট ছিল, ছোট কোয়ান্টিটি এপারে আসবে, বড় কোয়ান্টিটির সাথে বিয়োগ হবে, তাহলে এখানে একটা যে টার্ম আসবে সেটা নেগেটিভ আসবে। আসবে তো? নেগেটিভ ইন্ডিকেট করছে যে পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ হচ্ছে। আর জেনারেলি আমরা ফিল থেকেও বুঝতে পারি যে পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজই হবে, বিকজ কাইনেটিক এনার্জি ইনক্রিজ হচ্ছে। তাহলে কোনো কনজারভেটিভ ফিল্ডের মধ্যে কাইনেটিক এনার্জি যদি ইনক্রিজ হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি অবভিয়াসলি ডিক্রিজ হতে হবে। তা না হলে এই সিস্টেমটাকে যদি আমরা বসিয়ে দিতাম, অর্থাৎ এখানে যদি পজিটিভ বসিয়ে দিতাম, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ হচ্ছে, বাট যেটা কিন্তু পসিবল না। ওকে, তো সেই কারণের জন্য এই ভ্যালুর যে মানটা আসবে সেটা নেগেটিভ আসবে, যেটা ইন্ডিকেট করছে কি? যেটা ইন্ডিকেট করছে যে কি পরিমাণ পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ হয়ে গেল এর ধরুন। তো কে এর জায়গায় আমরা লিখতে পারি 1/4πε0। সো Q1 Q2 1/r2 minus 1/r1। এখন যদি আমি এই R2 কে ইনফিনাইটে পৌঁছে দিই, ক্লিয়ার হলো না? এই R2টাকে যদি আমি ইনফিনাইট ধরি, অর্থাৎ এ পাঠাতে 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 ইনফিনাইটে চলে গেছে, তো এই ক্ষেত্রে কি হবে? নেগেটিভ অফ Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0 R1। এটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জির ভ্যালু। এখানে পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজকে বোঝাচ্ছে। আর এই ঘটনায় যদি আমি করি, অর্থাৎ আমি কোনো একটা পয়েন্ট থেকে যদি Q2 চার্জকে এপারে নিয়ে আসি, অর্থাৎ আচ্ছা এই পর্যন্ত ফার্স্টে নোট করে নাও, ওকে? তারপর আমরা ড্র করে করছি। ক্লিয়ার হয়েছে? ওকে, এক্ষেত্রে কিন্তু একটা জিনিস মনে রাখবে যে আমরা UF লিখছিলাম, ওখানে বইতে দেওয়া থাকে UR2 মাইনাস UR1। ওকে, ম্যাটারটা জাস্ট এটাই। ওকে, তো এবার ধরা যাক পজিটিভ Q1 চার্জ এখানে আছে, আর পজিটিভ Q2 চার্জ আমি ইনফিনাইট ডিস্টেন্স থেকে নিয়ে আসছি, এর থেকে আর ডিস্টেন্স দূরে, অর্থাৎ এই পয়েন্টে আমি নিয়ে আসবো। একে রিপালস করবে, তো এ তো কখনোই ওকে আসতে দেবে না। তাহলে এবারে কি করছি? আমি ধরে ধরে নিয়ে আসছি। তাহলে আমাকে কি করতে হবে? কিছু ওয়ার্ক করতে হবে, কারণ এ তো অটোমেটিক্যালি আসার জন্য এখানে আসেই না, এ তো চলে যাবে।
তাহলে আমাকে কি করতে হবে, ওকে কষ্ট করে ধরে নিয়ে আসতে হবে কোন পয়েন্টে, পি পয়েন্টে। তাহলে আমাকে কি করতে হচ্ছে, ওয়ার্ক করতে হচ্ছে। আমি যে ওয়ার্কটা করছি সেটাই এই ফিল্ডে স্টোর হয়ে যাবে। রাইট, ক্লিয়ার হলো না, হলো না? তাহলে আমি যে ওয়ার্কটা করছি সেই ওয়ার্কটাই পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হবে। এখন জাস্ট আমি ফিল্ডে যেহেতু করছি, আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যে পয়েন্টে এই Q1 যে ফোর্স দিচ্ছে, অর্থাৎ যে ফোর্স দিচ্ছে সেই ফোর্সের ডাইরেকশন কি, এইদিকে। তাহলে এটা এফ, অর্থাৎ ইলেকট্রিক্যাল ফোর্স। আর আমি যেহেতু Q2টাকে নিয়ে আসছি এই ডাইরেকশন বরাবর, তাহলে সেক্ষেত্রে আমার যে ফোর্সটা লাগাতে হবে এক্সটার্নাল ফোর্স, অর্থাৎ আমাকে তো বাইরে থেকে ফোর্স লাগাতে হবে না, তা না হলে কি আসবে। তাহলে আমি এই ফোর্সটা জাস্ট এই ফোর্সকে কাউন্টার করার মতো লাগাবো, এক্সট্রা কোনো ফোর্স লাগাবো না। সো নেট ফোর্স কিন্তু যেন জিরো থাকে, ক্লিয়ার হলো না? সো নেট ফোর্স জিরো থাকলে কিভাবে ওখান থেকে এখানে আসবে বলবো। তো নেট ফোর্স যেন জিরো থাকে, নেট ফোর্স যেন বেড়ে না যায়, অর্থাৎ আমি যেন কোনো এক্সট্রা ফোর্স না লাগাই। কারণ আমি যদি ফোর্স লাগাই তাহলে আমি কিছু কাইনেটিক এনার্জি এতে দিয়ে দেবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটা আমরা ফাইন্ড করছি সেটা কনজার্ভ থাকবে না, কিছু এক্সট্রা এসে যাবে। তো আমরা যেহেতু কনজারভেশন সিস্টেমের মধ্যে দিয়ে পড়ছি, তাহলে আমি কিন্তু এক্ষেত্রে কোনো রকম এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করব না, জাস্ট সেই ফোর্সটা অ্যাপ্লাই করব যে ফোর্সটা Q1 Q2 কে দিচ্ছে বাইরের দিক বরাবর। আমি সেম ফোর্স নিয়েই আসবো ও দিক থেকে, অর্থাৎ আমি যে ওয়ার্কটা করব সেম ওয়ার্ক ও যেটা করেছিল। কে করেছিল না, Q1 চার্জ Q2 কে ইনফিনাইট ডিস্টেন্সে নিয়ে যেতে গিয়ে যে ওয়ার্ক করেছিল আমি সেম ওয়ার্কটা করব। এক্ষেত্রে কোয়েশ্চেন্স আসতে পারে যে আমি একটু আগে বলেছি যে এফ ইএক্স টি প্লাস এফ ইএল ইজ অলওয়েজ জিরো, এদের যেন নেট রেজাল্ট যেন জিরো হয়। সো এফ ইএক্স টি ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ এফ ইএল। এই পয়েন্টের থ্রুতে কারোর মধ্যে কনফিউশন আসতে পারে যে ফোর্স যখন জিরো হয়ে যাচ্ছে তাহলে ওকে নিয়ে কি করে আসবো। আরে বোকা, ফোর্স জিরো হয়ে যাচ্ছে বলেছি, ভেলোসিটি তো তার জিরো হচ্ছে বলিনি। ফোর্স মানেই কি ভেলোসিটি, কনফিউশন না। ফোর্স অ্যাপ্লাই হলে এক্সেলারেশন আসে, অর্থাৎ ত্বরণের সৃষ্টি হয়, যেখানে বেগের পরিবর্তন হয়। আচ্ছা, বলের ডেফিনেশনে কি পড়েছিলে, সরি কি পড়েছিলে, বলের ডেফিনেশনে পড়েছিলে যে বাইরে থেকে যা প্রযুক্ত করলে স্থির বস্তু সচল হয় এবং সচল বস্তু স্থির হয়। তা না হলে কি হতো, সচল বস্তু চিরকাল চলতে থাকতো। তাহলে চিরকাল চলতে থাকা বস্তুর মধ্যেও কি ফোর্স অ্যাপ্লাই হয়? ফোর্স অ্যাপ্লাই হলে তো চলন্ত বস্তু স্থির হয়ে যেত। তাহলে যে বস্তু চলছে সে বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলতে থাকবে, তাহলে সমবেগেতে কিন্তু ফোর্স থাকে না। তো সমবেগেতে কি হয়, ফোর্স জিরো হয়। তো আমি বলেছি জাস্ট ফোর্সটাকে কাউন্টার করছি, ওপারে পাঠাচ্ছিল আমি এপারে নিয়ে আসছি। কিন্তু ফোর্সটা যদি আমার নেট ফোর্স যদি জিরো থাকে তাহলে কোনো এক্সেলারেশন আসবে না, আর এক্সেলারেশন যেহেতু আসবে না তাহলে ভেলোসিটির কোনো পরিবর্তন আসবে না। ভেলোসিটির যেহেতু কোনো পরিবর্তন আসবে না, সো কাইনেটিক এনার্জির এক্সট্রা ইনক্রিজিং হবে না। ক্লিয়ার হলো না, হলো না? ভেলোসিটির পরিবর্তন হয়ে যাওয়ার অর্থ হচ্ছে কিছু কাইনেটিক এনার্জি বেড়ে যাওয়া। ক্লিয়ার? তো সেক্ষেত্রে কিন্তু আমি কোনো কাইনেটিক এনার্জি ওকে দেবো না, কারণ ভেলোসিটির পরিবর্তন হয়ে যাওয়া মানে বেগের পরিবর্তন হয়েছে, তাহলে কাইনেটিক এনার্জির মধ্যে পার্থক্য সৃষ্টি হয়েছে, অর্থাৎ কাইনেটিক এনার্জি বেড়েছে কমেছে কিছু তো হয়েছে। তাহলে নেট ফোর্স যেন অলওয়েজ জিরো থাকে, কারণ আমি ঠিক এই ফোর্সটাকে কাউন্টার করছি এবং নিয়ে আসছি। নিয়ে আসতে গেলে কি থাকবে, ভেলোসিটি থাকবে, ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমি কিভাবে নিয়ে আসছি, কনস্ট্যান্ট ভেলোসিটিতে নিয়ে আসছি। তো কাইনেটিক এনার্জির কোনো পরিবর্তন হবে না। ওকে, মানে আমি কোনো কাইনেটিক এনার্জি এক কথায় দিচ্ছি না এক্ষেত্রে। ওকে, সিস্টেমে যা আছে আছে। তাহলে Q2 কে আমি ইনফিনাইট থেকে এই আর ডিস্টেন্স দূরে, অর্থাৎ Q1 থেকে আর ডিস্টেন্স দূরে আনতে গিয়ে যে পরিমাণ ওয়ার্ক করব সেই পরিমাণ ওয়ার্কই পোটেনশিয়াল এনার্জি হিসেবে এই টোটাল সিস্টেমে জমা হবে, এই পয়েন্টে না। ওকে, এই সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি হিসেবেই জমা হয়ে থাকবে আমার ওয়ার্কটা। তাহলে সেক্ষেত্রে এ ইনফিনাইটে পাঠাতে গিয়ে যে পরিমাণ ওয়ার্ক করেছিল আমি সেম পরিমাণই ওয়ার্ক করলাম, যেহেতু আমি করেছি এক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ হবে। ইজ দ্যাট ক্লিয়ার? এক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি কি হবে, ইনক্রিজ হবে। তাহলে ভ্যালু কি থাকছে, ভ্যালু একই থাকছে, কিন্তু পোটেনশিয়াল এনার্জির মান ইনক্রিজ হয়ে যাচ্ছে। সো ক্লিয়ার হচ্ছে? তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি ইউ আর মাইনাস ইউ ইনফিনিটি ইজ ইকুয়াল টু, যেহেতু ফাইনাল আর পয়েন্টে এসছে আর ইনিশিয়াল ইনফিনাইট ছিল, সেহেতু যে ভ্যালুটা আসছে কে Q1 Q2 1/R2 মাইনাস 1/R1 ছিল। ইনিশিয়াল পয়েন্ট কি নিয়েছি, ইনফিনাইট নিয়েছি, ফাইনাল পয়েন্ট আর নিয়েছি। সো কে Q1 Q2 1/R মাইনাস 1/ইনফিনিটি। সো ভ্যালু কত আসছে, কে জায়গায় আমরা লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট
সো Q1 Q2 ডিভাইডেড বাই আর। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভ্যালু কি হলো, ইনক্রিজ হলো। সো পোটেনশিয়াল এনার্জি এই কেসে দেখলাম আমরা ইনক্রিজ হয়েছে, আগের কেসে আমরা দেখলাম পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ হয়েছিল। তাহলে সেক্ষেত্রে যদি কোনো চার্জকে এই পয়েন্ট থেকে আমরা রিলিজ করে দিই বা ছেড়ে দিই, তাহলে ওয়ার্কটা কে করছে, পজিটিভ চার্জের দরুন এই Q2-র ওপর যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেই ফোর্সের দরুন ওয়ার্ক হচ্ছে, তাহলে সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, পজিটিভ Q1 চার্জ এই পজিটিভ Q2 চার্জকে ফোর্স দিয়ে যখন দূরে পাঠিয়ে দিচ্ছিল, সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ হচ্ছিল। উল্টো দিকে ওই পজিটিভ Q2 চার্জকে আমি যখন এই সিস্টেমের এই পয়েন্টে এনে রাখলাম, পোটেনশিয়াল এনার্জি সিস্টেমের ইনক্রিজ হলো। তো এই হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জির ফান্ডামেন্টাল পয়েন্ট, আর এই হচ্ছে তার ইকুয়েশন। তাহলে আজ ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা পোটেনশিয়াল নিয়ে ডিটেলসে কথা বলবো। তো আই হোপ যে তোমরা ক্লাসটাকে এনজয় করেছো।